সাগর জাহান নামটা শুনলেই মানে নাটক ইন্ডাস্ট্রিতে মনে হয় যে খুব ভালো ভালো কিছু কাজ, এই কাজগুলো চোখের সামনে ভেসে ওঠে। আপনার ডিরেকশনের শুরুটা আসলে কিভাবে হলো? কেন আপনি ডিরেকশনে আসলেন? আচ্ছা, মানে প্রশ্নটা ছোট মনে হয় না, কিন্তু আমার উত্তরটা অনেক বড়। মানে বলতে গেলে অনেক বিশদভাবে বলতে হবে, এটা এত সময় তো নাই। দুইটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে যে আমি তো প্রথমে নাট্যকার ছিলাম, মানে আমার লেখা শুরু হচ্ছে 2015, তা আবার অরুণ আনোয়ারের হাত ধরে উনি আমাকে কলম হাতে ধরিয়ে দিয়েছিলেন যে লিখো, তোমাকে লিখতে হবে। তারপর লেখা শুরু করলাম সেই 2004-05 থেকে না, লিখতে 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 একটা পর্যায়ে দুইটা জিনিস কাজ করলো, যেটা প্রথমে বললাম। একটা হচ্ছে আত্মতৃপ্তি, মানে আমি যেগুলো লিখছি সেটা আসলে যেটা দেখছি যারা পরিচালনা করছেন, হয়তো বা কিছু কিছু, সবার ক্ষেত্রে না, যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে গল্পটা এইভাবে লিখিনি, বা গল্প বলাটা হয়তো বা এইভাবে না হলেও হতো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আরেকটা জিনিস হচ্ছে যে আমি তখন, আমার মনে আছে, আমার পরিচালনার প্রথম 3টা গল্প, দূরের মেঘ, ভায়োলেন, আর এটা হচ্ছে বোরখা, এই 3টা গল্পই মানুষের কাছে ছিল, যারা পরিচালক ছিল তখন। তারা সাহস করছিল না যে এই গল্পগুলো ডিরেকশন দেব, নানান কারণে দিচ্ছিল না। তখন মনে হলো যে আমি আসলে এক কাজ করি, যেহেতু ছোটোবেলা একটা ডেটিং করছি, বা আমার পরিবারের সাথে আমার নার্ভে আছে মানে ফিল্ম, আমার বাপ চাচা যারা আছেন, আমি তো কিছুটা হলেও বুঝি। হয়তো বা লেখাপড়া নাই আমার, এই ইন্ডাস্ট্রিতে অনেক বেশি লেখাপড়া মানুষ আছে, আমি তাও জানি না। তো তখন আমার সব কিছু মিলিয়ে ডিসিশন নিলাম, যাচ্ছে ঠিক আছে, দেখি না পারি কি না। হ্যাঁ, আরেকজন মানুষ খুব তখন ইন্সপায়ার করছিল অনেক, তার প্রেরণা, তার উৎসাহ দেয়া, এটা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের মুজিব ভাই, লাইট অ্যান্ড শ্যাডোর কর্ণধার। এই তো। চাচার কোনো প্রভাব ছিল না? বাপ চাচাদের প্রভাব ছিল না আসলে, মানে তারা তো চাইতেন আমি ফিল্মে যাই, আমি ফিল্ম ডিরেক্ট করি, অ্যাক্টর হই। হ্যাঁ, আমি ওইদিকে যাই। লেখালেখির অভ্যাসটা যেহেতু আমার ছিল আগে থেকেই, কবিতা, গান, আর সেটা জানতো তারা। কিন্তু আসলে ওনারা চাইতেন না এই অর্থে, মানে পরিচালনা চান নাই, চাইতেন সেটা হচ্ছে যে যেটা বললাম, অভিনয়। তাদের প্রভাব ছিল না। তবে হ্যাঁ, যে আমার এই পরিবারের, আমি ছোটোবেলা থেকে এগুলো তো দেখা আমার, মানে আমরা আসলে কতজন খুব শিখে পরিচালনা দিচ্ছে আমি কিন্তু খুব একটা জানি না, যেটা উচিত। কিন্তু সবাই কিন্তু অ্যাসিস্ট্যান্সি করতে করতে, দেখতে দেখতেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগই এই ডিরেকশনটা দেয়া। তো আমার এমন নেই, আমি আসলে কারো অ্যাসিস্ট করি নাই, বাট ওই যে যখন থেকে বোধ হয়, তখন তো আমি একটা শিল্পমনা পরিবারের ভেতর দিয়ে বড় হয়েছে, পরিবেশই বড় হয়েছে। হ্যাঁ, বা এগুলো আমি দেখে আসছি। এই তো, এই ছিল ক্ষমতা। আর আমি তেমন ভালো পারি না, শুধু চেষ্টাটাই করে যাচ্ছি। না, আপনার নির্মাণের যে প্রশংসা, সেটা আমরা দেখেছি। বোদ্ধা যারা আছে তারাও প্রশংসা করেছেন, সিকান্দার বক্স থেকে শুরু করে আরমান ভাই, এই যে সিরিজগুলো, ক্যারেক্টারগুলো আর কি, এই যে ক্যারেক্টারগুলো মানে জীবন্ত মনে হচ্ছে যে সিকান্দার বক্স নামে আসলেই একজন আছে, আরমান ভাই নামে আসলেই একজন আছে। মানে এই একেবারে ক্যারেক্টারকে জীবন্ত করে তোলা একটা ইন্টারেস্টিং কোশ্চেন এটা। কিন্তু মানে এই ক্যারেক্টারগুলো কিন্তু আমার দেখাই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি খেয়াল করে দেখবেন যে আরমান ভাই বা সিকান্দার বক্স বা এভারেজ আসলাম, এই 3টা ক্যারেক্টার বিশেষ করে যদি বলি, আরেকটা মেয়ে ক্যারেক্টারও আমি তৈরি করেছিলাম, মাধবীলতা, যেটা দিয়ে ইনফ্যাক্ট আমি প্রথম আলো পুরস্কারও পেয়েছিলাম 2016। এই ক্যারেক্টারগুলো সব কিন্তু খুব বেশি মানে বানানো জিনিস না, এটা সমাজেরই একটা চরিত্র, আমাদের আশপাশে এই চরিত্রগুলো আছে। আরমান ভাই চরিত্রের কথা বলি, যে এই মানুষটা এত সাহসী একটা মানুষ, কিন্তু ভেতরটা খুব শিশুর মতো। এটা কিন্তু অনেক একটু বউকে ভয় পাই, বউয়ের কথা শুনি, তো এই খুব সহজ সরল একটা চরিত্র, খুব দেখা চরিত্র, কিন্তু খুব অন্য কিছু না। কিন্তু আবার দ্বিতীয় যদি বলি সিকান্দার বক্স, এই মানুষটাও কিন্তু আছে, যে একটু খাটো মতো করে একজন মানুষ, একটু কালো, একটু তার স্বপ্ন আছে অনেক বড়, স্বপ্নটা দেখতে সে যেভাবে চায়, হ্যাঁ, সেভাবেই সেই চলে।
সে আশপাশ দেখে না, সে কিভাবে কথা বলছে, সে ময়মনসিংহের ভাষায় কথা বলছে কিনা, বা কিভাবে সে তার সব কিছু প্রকাশ করবে, খুব সহজ এই চরিত্র, মানে এগুলো কিন্তু আছেই আমাদের। আছেই, হ্যাঁ, হ্যাঁ, আমি মানে খুব আমাদের বেশি- সমাজে হ্যাঁ, চারপাশে আছে এটাই। এরকম চরিত্র। এগুলো দেখতে মানুষ পছন্দ করে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি অনেক জায়গাতে বলছি যে আমি লিখতে লিখতে শুরুর দিকে মানুষকে মেসেজ দেওয়া নাটকের ভেতর দিয়ে অনেক কঠিন। আপনি যদি গম্ভীরভাবে কোনো একটা গল্পের ভেতরে একটা মেসেজ দিতে যান, সেটা যতটা না পৌঁছাবে তার চেয়ে অনেক সহজভাবে পৌঁছাবে সেটা যদি হাসির ছলে মেসেজটা দিয়ে দেওয়া যায়। যেমন আমাদের হুমায়ুন আহমেদ স্যার এত সিরিয়াস উনি নাটক লিখেছেন, এত জনপ্রিয়, বাংলা তার চেয়ে নাট্য জগতে আমাদের তার চেয়ে বেশি জনপ্রিয় নাট্যকার কজন আছেন। উনি কিন্তু সবচেয়ে বেশি এই কাজটা করতেন, কি ছোট ছোট হিউমার তার, হ্যাঁ, কিন্তু পুরোটাই একটা সুন্দর একটা ছোট্ট একটা মেসেজ, ছোট্ট একটা গল্পকে সে কত প্রাণবন্ত করে তুলতেন। একেবারে সমাজ যার জন্য সংস্কারক হিসেবে সমাজ সংস্কার সব কিছুই, হ্যাঁ, কমিটমেন্টের জায়গা থেকে, যার জন্য আমরা বেশি এটা গ্রহণ করতাম বা আমাদের দেখতে ভালো লাগতো যে আপনি খুব সুন্দর হাসির ছলে একটা মেসেজ দিয়ে দিচ্ছেন। আমিও তাই করেছি, তার চেয়ে বেশি কিছু না। এই এন্টারটেইন যে করেছেন দর্শকদেরকে, সেটা ঈদের মধ্যে আমরা দেখেছি যে ঈদকে কেন্দ্র করে আসলে বেশি, হ্যাঁ, তখন হয়েছে। ঈদকে কেন্দ্র করে কেন না, ঈদকে কেন্দ্র করে কিন্তু আমি আরও কয়েকটা জায়গায় বলছি বোধহয় যে আমাদের ছোটবেলায় মনে আছে কিনা জব্বার আলী, হ্যাঁ, জব্বার আলীর চরিত্রটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই চরিত্রগুলো দেখে ইন্টারেস্টিং ঈদের দিন বিটিভিতে আমরা এই আনন্দদায়ক নাটকগুলো দেখে কিন্তু ইউজ টু ছিলাম, বা আমরা দেখেছিও, অনেক দেখেছি। তো এটা আমাদের দেখা থেকে, হ্যাঁ। আর আমার হচ্ছে যে আমি কেন বেছে নিচ্ছি বললাম একটা, যেটা আসলে তাই তো হচ্ছে আমরা সবসময় দেখে আসছি আনন্দদায়ক। শুধু নতুন যদি হয়, একটা জিনিস আমি ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে যে আমার মনে আছে, আমি কি না জানি না, বাংলাদেশে প্রথম যে আমি বাংলা ভীষণকে বলছিলাম আরমান ভাইয়ের বেলায় যে আমরা একটা আরমান ভাই করি যে সেটা 7 দিন ব্যাপী মানুষ দেখবে, মানে ধারাবাহিক। আরমান ভাই দা জেন্টলম্যান, সেটাতে ফরিদি ভাইও ছিল আমাদের, হ্যাঁ। তো এইটা আমি তখন এবং তখন শামীম শাহেদ ভাই ছিলেন, আমরা তখন এটা ভাবলাম এবং বললাম যে আসলে আনন্দটা 7 দিন ভাগ করে দিই না। তখন সিরিয়াল হতো বড় বড় না, ঈদের সিরিয়াল হতো কি না আমি জানি না, তো সেটাই বললাম, হয় আমি অথবা লাবলু ভাই, আমরাই তখন এটা শুরু করেছিলাম প্রথম। এইভাবে আনন্দটা দেওয়ার, এইভাবে একটা নতুন প্ল্যান বলতে এটা ছিল। আর মানুষ ঈদের সময়, এই আনন্দর সময় আনন্দর নাটক দেখবে, এটা তো স্বাভাবিক, বা মজার নাটক দেখবে, মানুষ একটু আনন্দদায়ক রিল্যাক্স করবে। মানুষ অনেক সারা বছর বা অপেক্ষা করে তো যে ঈদের সময় যে আমরা একটু ভালো কিছু দেখি, বা ঈদের সময় আমরা একটু হাসি। সেটা থেকে বললামই তো, নতুনের মধ্যে এইটাই, আমি নতুন কিছু দিই নেই যে আরমান ভাই বা সিকান্দার বক্স এগুলো নতুন কিছু না, যে মজার নাটক সেটাই শুরু না। তার আগে বললামই তো, সেই জব্বার আলী বা আরও অসংখ্য ম্যাগাজিন অনুষ্ঠান আমরা ঈদের সময় দেখে আমরা হাসতাম, ভালো লাগতো, এন্টারটেইন করতাম, এন্টারটেইন হতাম আমরা। এখন আপনি এন্টারটেইন করেন, এই যে এখন আজকেও যে নাটকটা করছেন এটাও ঈদের মধ্যে যাবে। ঈদে যে নাটকগুলো করেন সেই নাটকগুলো মানুষ এন্টারটেইন হয়, আপনি কি সেই এন্টারটেইন হন? হ্যাঁ, আমি আসলে দেখাতে পছন্দ করি। আমি আমার সাধারণ মানুষ, বাংলাদেশের সব শ্রেণীর মানুষকে নাটক দেখাতেই আমি পছন্দ করি, সেটাই আমার কাছে খুবই ভালো লাগে, এইটাই আমার এন্টারটেইন। এটা একটা বিষয়, মানে এইটা হচ্ছে যে আমার এই বোধটা তৈরি হয়েছে অথবা সিনেমা থেকে, মানে আমি যখন শিশু শিল্পী ছিলাম, এই যে বড় ক্যানভাসে দেখা, এই যে অনেক মানুষ দেখা, সব ধরনের মানুষ, জনসাধারণ সিনেমার জন্য যে হলে ঢুকতেন টিকিট কেটে, এইটা আমি কিন্তু খুব বেশি মিস করি। বা নাটকে এসে খুব বেশি এটা না হলো, বা সিনেমার যে বড় প্রসারে হয় বা আমরা দেখি, সেটা আসলে ওই নাটকে যখন আসলাম তখনও আমার ভিতরে এটাই কাজ করতো যে আমি যেটাই করি না কেন, আমি আনন্দটা নেই এবং আমি এমন কিছু দেখাই যেটা সবাই দেখবে, সবার ভালো লাগবে, সেইটাই আমার কাছে বড় এন্টারটেইন। আর এন্টারটেইন হওয়া মানেই আরেকটা বিষয় বলে রাখি, শুধু হিউমার হাসি নাটকেই যে আমরা এন্টারটেইন হই তা না, কিন্তু এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মুভি হয় হচ্ছে হরর মুভি, প্যারানর্মাল মুভি। মানুষ কিন্তু হরর মুভি, প্যারানর্মাল দেখে এন্টারটেইন হচ্ছে, না হলে তো মানুষ এত দেখতো না। মানুষ মুভি দেখে তো এন্টারটেইন, একটা আনন্দ, একটা ভালো সময় স্পেন্ড করার জন্য না। সো
এখন একটু চেঞ্জও হয়েছে যে আমরা ঈদকে কেন্দ্র করে এই শতাব্দীতে সেই যে এখন এই 2024 এসে আমরা কিন্তু ঈদেও অনেক সিরিয়াস ড্রামা করি, যেটার মানুষ আনন্দ নিয়েই দেখে। আনন্দ নিয়ে দেখে, শুধু হ্যাঁ, হাসলেই যে আনন্দ শুধু পাবে তা না। এটা কিন্তু না, একদম না। এটা আমরা হয়তো আমরা মজার নাটক নিয়ে কথা বলছিলাম দেখে বলছিলাম এন্টারটেইন, কিন্তু এন্টারটেইন হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের নাটক দেখে, বিভিন্ন ভাবে মানুষ ভাবে entertain হচ্ছে, হয়। রাইট বিভিন্ন গল্প রাইট। দেখে একটা মানুষ ছোট্ট সুন্দর ইন্টারভিউ দেখেও কিন্তু মানুষ অনুপ্রাণিত হয়, একটা ইন্টারভিউ দেখে শেখে, এন্টারটেইন হয়, রাইট। যে ঈদে আপনার প্ল্যান কি? এই ঈদে আমার 2টা সিঙ্গেল নাটক যাবে, যেটা একটা শুটিং করছি আর একটা করে আপনার ফেলেছি। ব্যক্তিগত ও, যেগুলো আচ্ছা। করেছেন সেগুলো তো Okay. যাবেই, মানুষজন দেখবে, আমরা দেখব। না, আপনি ব্যক্তিগতভাবে ঈদে কি করেন? আচ্ছা, আমি ঈদে মানে এখন যদি বলি সারা জীবন তো আসলে বাবা মা আমার সব কিছুই ছিল, আমার সব কিছু আমার বাবা মার ছিল বলতেছে। আমার বাবা মা মারা গেছে 2023-এ, 6 মাসের ডিফারেন্সে বাবা মা দুজন মারা গেছেন। আমি বাবার সাথে নামাজ পড়া টড়া এগুলো তো খুব সাধারণ করি, কিন্তু এখন একটু কষ্টই দিয়ে শুরু হবে বা এই ঈদটা যে আমার বাবা মার কবর জিয়ারত করে ওইখানে গিয়ে নামাজ পড়া, এইটা হবে, এইটাই দিয়ে আমার ঈদ শুরু হবে। আনন্দটা আসলে এখন আর যেই আনন্দ আগে ছিল বাবা মারকে নিয়ে করার, সবাই করে, সেটা তো থাকবে না। এখন হয়তো ছেলে মেয়ে নিয়ে করবো, ছেলে মেয়ে থাকবে, আমার ওয়াইফ থাকবে, কিন্তু আসলে ঈদের সেই আনন্দটা আর আমার আসলে এখন আর মনে হয় না এটা আসলে, যে সেই হ্যাঁ, আনন্দটা আমি পাবো কিনা জানি না। বাবা মা থাকতো বাসায়, তার সাথে সময় দিতাম। আমি তো খুব ঘরকোনা মানুষ, মানে আমি মিডিয়ার সামনে খুব একটা আসি না। আমার পরিবার আমার কাছে সব কিছু, আমার বাবা মার ছিল সব কিছু, আমার বউ, ছেলে মেয়ে। তো আমি ওই পরিবারকেই সময় দিই সব সময়। আমি এমনিও সময় দিই, ঈদে তো আরও বেশি দেওয়ার ট্রাই করি। যদি ইদানিং গত কিছু বছর দেখা গেছে যে আমাদের ঈদের দিনও এডিটিং করতে হচ্ছিল, আমাদের প্যানেলের এত সংকট, এত কাজের ভিড়ে। তো এইভাবেই কাটাবো আর কি, মানে অনেক কিছু আসলে কষ্টটা থাকে, আবার কাজের চাপে যখন থাকা হয় তখন আসলে যেটা মিস করছি সেই মিস করাটাও আসলে ভিতর থেকে আসে না, ওই প্রেশারের কারণে। হ্যাঁ, কিন্তু যখনই একলা হই, যখনই একটু ঘরের কোণে বসি, যখনই একলা থাকি, তখনই মনে পড়ে সেই ছোটবেলার স্মৃতি, বাবা মার সাথে কাটানো স্মৃতি, মায়ের সাথে কাটানো স্মৃতি। আসলে যাদের বাবা মা নেই তারা আসলে অনেক কিছুই মিস করবে, তাদের কাছে ঈদ আসলেই ঈদের মতো মনে হবে না। তারপর অনেক রেসপন্সিবিলিটি আছে, এখন সন্তান যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের জন্য যাতে ঈদটা আনন্দময় হয় সেটাই আসলে আমাদের করতে হবে। ঈদের আমি কোনো একটা ইন্টারভিউতে বলছিলাম যে আসলে আমরা এই যে এত কিছু ভাবি, এত নাটক করি, এত কিছু করি, আসলে ঈদ শব্দটার পেছনে আশেপাশে ঈদ শব্দটার সাথে ওতপ্রোতভাবে জড়িত শিশুরা। যেমন আমি যখন ভাবি চোখ বন্ধ করে, ঈদের আনন্দ বোধহয় ছোটোবেলায় ছিল, এখন কেন বড় হলাম এমন আফসোস করি, আরে এখন ঈদ ভালো লাগে না কেন? তার মানে শিশুকালেই, শৈশবে ঈদ ছিল আনন্দের। তো আমি ওইটাই বলতেছিলাম যে আমাদের আসলে এই যে ঈদকে নিয়ে আমরা এত নাটক করি, এত কিছু করি, আসলে ঈদে শিশুদের জন্য কিছু করা দরকার। শিশুদের একটা ডে থাকা উচিত, যে আজ আমরা জানবো যে আজকে সারাদিন বাংলাদেশের সকল টেলিভিশনে শুধু বাচ্চাদের অনুষ্ঠান থাকবে, শিশুদের থাকবে, এরকম একটা দিবস পালন করতে পারে, খুব ভালো হতো। বা এরকম একটা ঈদও হতে পারে যে ঈদের মধ্যে শুধু একদিন অন্তত শিশুদের, সেটা ঈদের দিন হতে পারে, ঈদের দ্বিতীয় দিন হতে পারে, তৃতীয় দিন হতে পারে, যে কোনো একটা দিন হতে পারে। এটাই বললাম, এটা আসলে হতে পারে। খুব ভালো একটা কথা বলেছেন যে শুধুমাত্র শিশুদের জন্য সব অনুষ্ঠান থাকবে, শিশুদের জন্য, শিশুরা এন্টারটেইন হবে, আমরা বড়রা তো আমরাও দেখবো। আমরা কিন্তু বাচ্চাদের কার্টুন দেখতে এখনো পছন্দ করি, টম এন্ড জেরি পছন্দ করি, আমরা নন্টে ফন্টে পছন্দ করি, আমরা টম এন্ড জেরি দেখি, মানে সবই দেখি আমরা, বাচ্চাদের দেখে আমরা এখনো আনন্দ পাই। ঈদে সালামির যে বিষয়টা থাকে, সেই বিষয়টা তো আপনার মধ্যেও আছে, সালামি দেয়া বা নেয়া, এগুলো নিয়ে কোনো মজার স্মৃতি কি? হ্যাঁ, নিতে ভালো লাগে, দিতে মনেই চায় না। এখন একটু বড় হয়েছি, এখন দিতে হয়, কিন্তু নেয়ার যে আনন্দ সেটা আসলে ভোলার না, নিতেই ভালো লাগে। দেই, এখন তো দিতে হবে, এখন দিতেই হয়, কিন্তু নেয়ার আনন্দটাই বেশি। এইটাই তো বললাম যে সেই যে স্মৃতি, সে যাই ছোটবেলা যাই পেতাম, কত টাকা কত জমলো, কে কত দিল,
মানে তখন আসলে ওই অন্য একটা জীবনের আনন্দ। যে জটিল হিসেব নিকেশ কিছুই তো নাই। কত কিছুই ছিল, মাথায় অনেক কিছুই তো থাকে জীবনে। ছোটবেলা বা শিশুকালে কিছুই থাকে না, কিছুই শুধুই না। আনন্দ। আনন্দ আনন্দ একদমই একদম। তখন আবার মনে হয় যে কবে বড় হব। কবে বড়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু লাভ নাই আসলে, স্মৃতিতেই সব, স্মৃতিতেই সব আনন্দ। বড় হতে থাকে মানুষ, যত বড় হতে থাকে তত একা হতে থাকে। খুব ভালো একটা কথা বলেছেন, যত বড় হতে থাকে তত একা হতে থাকে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার ঈদটা আনন্দময় এবং খুব সুন্দরভাবে কাটবে সেই প্রত্যাশা থাকবে। এবং আপনার যে নির্মাণ, এগুলো দর্শকরা দেখবে। অনেক দর্শক আছে আপনার নাটক পছন্দ করেন, তাদেরকে যদি আপনি ঈদের শুভেচ্ছা দিতে চান। হ্যাঁ, তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ পালন করুন, আর আমাদের নাটক, আমাদের বাংলা নাটক দেখেন, বাংলা নাটককে সমৃদ্ধ করুন।